মা, এসে থেকে তো এমনই রয়েছে। আমি দেখছি কি করা যায়। এই গরুগুলোকে নিয়ে তো মহা বিপদে পড়লাম, আগে এটা সামলিয়ে নি। আমার বন্ধুর দাদা আছে, সে খুব বড় পশুর ডাক্তার, তুমি বলে আসতে পারি আমি। সে তো খুবই ভালো হয় রে মা, কারণ এরকম চলতে থাকলে তো আমার রোজগার পাতি বন্ধ হয়ে মহা সমস্যাতে পড়তে হবে। তুমি একটু চিন্তা করো না কাকা, আমি দুদিনের মধ্যে নিয়ে আসছি ওনাকে। ফুলি আর নতুন মেয়েটিকে বিদায় জানিয়ে বাড়ির পথে পাড়ি দিলাম। চলতে চলতে কেন জানি না মনে হচ্ছিল মেয়েটির অন্তর্ভেদী দৃষ্টি আমায় এখনো বিদ্ধ করছে। সুব্রততার সাথে কথা বলে ওনাকে নিয়ে দুদিন পরে চললাম গোপী চাচার বাড়ি। খামারের কাছাকাছি এসে দেখি গ্রামের আরো কিছু লোকজন সেখানে জটলা বেঁধে দাঁড়িয়ে রয়েছে। গোপী চাচা গ্রামের কিছু মুরব্বীর সাথে খুব বিচলিত ভাবে কিছু আলোচনা করছে। আমরা গোপী চাচার দিকে এগিয়ে গেলাম। কি ব্যাপার চাচা, এখানে এত লোকজন? ওরে আর বলিস না রে মা, সর্বনাশ হয়ে গেছে আমার। সেদিন বললাম না গরুগুলো দুধ দিচ্ছিল না, দেখ না দুদিন হলো দলে দলে গরুগুলো মারা যেতে শুরু করেছে। দেখ না। সে কি? খামারের দিকে তাকিয়ে যা দেখলাম সে দৃশ্য জীবনেও ভুলব না। এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গরুদের মৃতদেহ। যে কটি গরু বাকি রয়েছে তারাও কেমন যেন ঝিমিয়ে পড়েছে। কি দেখছি চাচা, এইসব কিভাবে হলো? এ যদি কোনো মহামারী হয় তবে, আরে গরু থেকে শুরু হয়ে মানুষের শরীরেও যদি ছড়াতে শুরু করে তখন কি হবে? সুব্রতরা ইতিমধ্যে খামারে ঢুকে মৃত গরুগুলোকে লক্ষ্য করা শুরু করেছে। কিছু একটা দেখে তার ভ্রু কুঁচকে গেল। কিছু বুঝলে বাবা? খুব আশ্চর্যের ব্যাপার, গরুগুলোর শরীরে এক ফোঁটাও রক্ত নেই। আরে কি বলছো কি? আরে এটা কিভাবে সম্ভব? ইতিমধ্যে ফুলি আর চাচার বাড়ির নতুন মেয়েটি বেরিয়ে এসেছে। নতুন মেয়েটিকে দেখে সুব্রতদার মুখটা কেমন যেন শুকিয়ে গেল। ওই বাচ্চা দুটো কে রে? একজন গোপী চাচার মেয়ে ফুলি, আরেকটা মেয়ে কোথাও থেকে পথ ভুলে কিছুদিন আগে খামারে চলে আসে। বেচারি কথা বলতে পারে না, গোপী চাচা ওর খবর নেওয়ার চেষ্টা করছে। সুব্রতদা একটু ঘাবড়ে গেল। গোপী বাবু, এই অসুখ আমি প্রথমবার দেখছি। আমাকে কিছুটা সময় দিন, কিছু সিনিয়রদের সাথে কথা বলে একটা কোনো উপায় বের করে খুব শীঘ্রই ফেরত আসবো। সুব্রতদা মেয়েটির দিকে আরেকবার তাকিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। থতমত খেয়ে আমিও পিছন পিছন বেরিয়ে যাই। পরের দিন বিকেলে বাড়িতে বসে পড়ছিলাম, হঠাৎ করে সুব্রতদা আমার বাড়িতে এসে হাজির। সুব্রতদা, তুমি হঠাৎ, কি ব্যাপার? আজকে তোকে যা বলতে এসেছি প্রমাণ ছাড়া বিশ্বাস করবি না। এই দেখ। কথা বলতে বলতে সুব্রতদা তার ল্যাপটপ খুলে আমাকে কিছু পুরনো নিউজ আর্টিকেল দেখালো, যেখানে একটি ছবি দেখে আমি চমকে উঠলাম। এই কি সুব্রতদা, এই তো... ঠিক চিনেছিস, তোর গোপী চাচার বাড়ির সেই পথ হারানো মেয়েটা। কিন্তু কিভাবে সম্ভব? গোপী চাচার খামার কত পুরনো সে সম্বন্ধে তোর কোনো ধারণা আছে কি? সেটা ঠিক জানি না, তবে শুনেছিলাম ওনার দাদুর বাবা কোনো এক জমিদার মশাইয়ের থেকে খামারটি খুবই সস্তায় কিনে নেন। ঠিকই শুনেছিস, এবার শোন তাহলে। আমার এক লেখক বন্ধু বিভিন্ন বনেদি বাড়ির চার দেওয়ালের আড়ালে
যে গোপন রহস্যগুলো ধামাচাপা পড়ে থাকে সে বিষয়ে একটি বই লিখবার জন্য গবেষণা করেছিল। এই কেসটার ব্যাপারে তার কাছ থেকেই কিছু মাস আগে শুনি। সেদিন মেয়েটাকে দেখবার পর সোজা ওর বাড়িতে যাই বিস্তারিত শুনতে। আজ থেকে 50 বছর আগে নদীর পাড়ে ছিল এক বিশাল জমিদার বাড়ি। জমিদার মশাই আগেকার দিনের বাকি জমিদারদের মতো অত্যাচারী একদমই ছিলেন না। তার দয়ালু স্বভাবের জন্য গ্রামবাসীরা তাকে আর তার মা হারা মেয়ে রেশমিকে খুবই ভালোবাসত। কিন্তু খুব মহৎ মানুষেরাও কখনো কখনো ভুল করে বসে। এক অল্প বয়সী মেয়ের রূপে পাগল হয়ে জমিদার তাকে বিয়ে করে ঘরে তোলেন। কিন্তু সেই মেয়ের চোখ ছিল শুধুমাত্র জমিদারের সম্পত্তির উপর। যখন সে জানতে পারল জমিদারের মৃত্যুর পর তার মেয়ে সব সম্পত্তি পাবে, একদিন রাতে সে জমিদারের ছোট্ট মেয়েটিকে হত্যা করে তার পুরো শরীরটাকে কেটে কুচি কুচি করে গরুর খামারের খাবারের সাথে মিশিয়ে দেয়। কি বলছো কি? এইরকম কাজ মানুষ করতে পারে? তার শাস্তি হয়নি কেন? জমিদারের চাকরেরা যখন রেশমির শরীরের অংশ আবিষ্কার করে গ্রামের বাকিদের জানান দেয়, পুরো গ্রাম খেপে উঠে মশাল, লাঠি, তলোয়ার নিয়ে জমিদার বাড়িতে যায় রেশমির সৎ মাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু সে ততক্ষণে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তাকে আর কেউ কোনোদিন দেখেনি। তবে কি রেশমি? ঠিক ধরেছিস, ও মানুষ নয়। আমি এখানে আসবার আগে এক তান্ত্রিকের সাথে কথা বলে এসেছি। চল, ওনাকে নিয়ে গোপীবাবুর বাড়িতে যেতে হবে খুব বেশি দেরি হওয়ার আগেই। আমি তাড়াতাড়ি সুব্রতদার সাথে বেরিয়ে পড়লাম। তান্ত্রিক বাবাকে নিয়ে যখন আমি গোপী চাচার বাড়ির দিকে যাচ্ছি, হঠাৎ করে ঝড় উঠল। একটু পা চালিয়ে চল, ও বুঝতে পেরেছে যে আমরা আসছি। গোপী চাচার বাড়িতে পৌঁছতে উনি আমাদের সাথে তান্ত্রিক বাবাকে দেখে অবাকই হলেন একটু। ইনি কে মা? আমি কালী তান্ত্রিক। তোর বাড়িতে যে মেয়েটি আছে সে মানুষ নয়, সে একটি পিশাচ। কি বলছেন বাবা? চাচা, সব পরে বুঝিয়ে বলছি আপনাকে। আগে বলুন তো, ও কোথায়? ও তো একটু আগে ফুলিকে নিয়ে নদীর পাড়ে খেলতে গেল। কি বলছিস কি? সবাই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ফুলিমা, ফুলিমা যাস নে, ফিরে আয়, ফিরে আয় মা। বাবা, বাবা কিছু একটা করুন, কিছু একটা করুন বাবা। হে কালী, হে কালী, হে মা কালী, হে মা কালী, ওং মালিনী, ওং শান্তি, ওং শান্তি, ওং মালিনী, ওং শান্তি। তান্ত্রিক অনেক মন্ত্র করেও কোনো কাজ হয় না। তোমার মেয়ের সাথে ওর একটা গভীর বন্ধুত্ব আছে, যা ওকে আরো বেশি শক্তিশালী করে তুলেছে। আমি ওকে আর থামাতে পারছি না। গোপী চাচার কান্না তীব্র হলো। রেশমি আর ফুলি আরো দূরে যেতে লাগলো। তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো। ফুলিমা, ফুলিমা ফিরে আয় মা, ফিরে আয়।